রোববার থেকে তো নতুন ভাবে সপ্তাহ শুরু হবে বাংলাদেশে এবং উচ্চ আদালতে হাইকোর্টে আগামী সপ্তাহে ওনার জামিন হয়ে যাবে। আপনি দাবি করছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর সামনের সপ্তাহে জামিন হয়ে যাবে। আমি কি ঠিক শুনছি কথাটা, যে আপনি যেটা বলছেন যে সামনের সপ্তাহে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হয়ে যাবে, এর কোনো তথ্য সমৃদ্ধ যুক্তি বা তথ্য সমৃদ্ধ কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? আপনি বলছেন কিন্তু যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হয়ে যাবে, আমাদের দর্শকরা কিন্তু দেখছে বিষয়টা। দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওরা যেভাবে খুব হালকাভাবে নিয়েছিল, এখন তো বিষয়টা হালকা নেই। ট্রাম্প অ্যাকশনে যাবে এবং অ্যাকশনে গেলে একদম প্রথম অ্যাকশন তালিকাতেই আছে ইউনুস। কাজেই এই পরিস্থিতিতে ইউনুসকে যদি ট্রাম্প ধরে তাহলে স্যাংশন দিলে ইউনুসের সঙ্গে যে ক্লিন্টন পরিবারের ব্যবসা বাণিজ্য আছে, আর্থিক লেনদেন আছে, এগুলোও ধরবে। তো এটা ধরলে ডেমোক্রেটিক পার্টির জন্য একটা ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে। সবকিছু মানে ওই যে একটা লেজে গোবরের পরিস্থিতি থেকে এখন ইউনুসকে উদ্ধার করে কোনো রকমে বাংলাদেশ থেকে হাত পা গুটিয়ে নেওয়া, এটাই হলো তাদের একমাত্র মিশন এখন। যে আগামী সপ্তাহে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন শুনানি হবে উচ্চ আদালতে, সেখানে জেরাই খান পান্নাও দাঁড়াবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। শুধু উনি না, আরো অনেক মানে মুসলমান আইনজীবী দাঁড়াবেন। এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি অবস্থা। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তো ট্রুডো যেখানে পারলো না, পালিয়ে গেল, সেখানে ইউনুসের মতন একটা ভেড়া, যার কোনো অভিজ্ঞতা নেই দেশ চালানোর, সে নিজে স্বীকার করেছে, এবং যার কোনো নীতি নেই, সে দুর্নীতিবাদ, দুর্বৃত্ত, মিথ্যেবাদী, প্রতারক, লম্পট। তো সে ভারতের সাথে ঝামেলা করতে চায়। সে জানে না ভারত আসলে কি করতে পারে। ইউনুসকে সাহায্য করার জন্য ভারতের যুদ্ধ করার প্রয়োজন নেই। ইউনুসকে সাহায্য করার জন্য ভারতের অনেকগুলো পথ পদ্ধতি আছে, তার মধ্যে একটি হলো কূটনৈতিক পথ। পাকিস্তান আমাদের একমাত্র শত্রু, পাকিস্তানের আমাদের চিরস্থায়ী শত্রু, এবং এটাই বাস্তবতা। আর পাকিস্তানেরা তো আমাদেরকে মুসলমানই মনে করে না। যখন ৭১-এ আমাদের স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন তো পশ্চিম পাকিস্তান বলছিল এটা হিন্দু মুসলমানের লড়াই, মানে ওদের দৃষ্টিতে আমরা সবাই হিন্দু বাঙালিরা। অনেক ধন্যবাদ। দেখুন, এই যে বর্তমান যে ইউনুস জান্তা, এরা তো জঙ্গি জিহাদি জবাই বাহিনী। জঙ্গি জিহাদি জবাই বাহিনী, এরা তো কারাগারে লোক হত্যা করছে। আওয়ামী লীগের ৩-৪ নেতাকে বগুড়া কারাগারে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওনার প্রতি চূড়ান্ত কোনো নাশকতা বা চূড়ান্ত কোনো নৃশংসতা যদি দেখায়, তাতে আমি খুব অবাক হব না। কিন্তু আমার মনে হয় না সেটা তারা পারবে, কারণ আজকে ৯ তারিখ, আর কদিন, আর মাত্র ১১ দিন পর ট্রাম্প আসছেন। এই মুহূর্তে তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন একজন ব্যক্তিকে হত্যা করে এই হত্যার দায় নিবে না তারা। তো আমার মনে হয় না কিছু হবে, এবং আমি খুব আশাবাদী যে রোববার থেকে তো নতুন ভাবে সপ্তাহ শুরু হবে বাংলাদেশে এবং উচ্চ আদালতে হাইকোর্টে আগামী সপ্তাহে ওনার জামিন হয়ে যাবে। আপনি একটা সাংঘাতিক কথা বললেন, যে আপনি দাবি করছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর সামনের সপ্তাহে জামিন হয়ে যাবে। আমি কি ঠিক শুনছি কথাটা, যে আপনি যেটা বলছেন যে সামনের সপ্তাহে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হয়ে যাবে, এর কোনো তথ্য সমৃদ্ধ যুক্তি বা তথ্য সমৃদ্ধ কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? আপনি বলছেন কিন্তু যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হয়ে যাবে, আমাদের দর্শকরা কিন্তু দেখছে বিষয়টা। দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওরা যেভাবে খুব হালকাভাবে নিয়েছিল, এখন তো বিষয়টা হালকা নেই। এবং ট্রাম্প প্রশাসনের মানে ১০-২০ তারিখ ২০ তারিখ থেকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তুলসী গাবার্ড, তিনি কিন্তু এই ইসকনের একজন ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের বিষয়ে ভীষণ সোচ্চার। কাজেই এই মুহূর্তে আর ইউনুস প্রশাসন বা ইউনুস জান্তা এরা কোনো ঝুঁকি নেবে না। এবং আপনি আর একটা জিনিস জেনে রাখুন, যে বাইডেন প্রশাসন বাংলাদেশে যে ডেভিড স্লেটন বিএলকে যে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছিল, সেটা বাইডেনেরই ডেমোক্রেটিক পার্টির সিনেট থেকে নাকচ হয়ে গেছে। তারপর স্টেসি জ্যাকবসন, ইনি ইরাকে রাষ্ট্রদূত করার প্রস্তাব দিয়েছিল, সেটা ১ বছর ধরে ঝুলে আছে, ওনাকে এখনো দেয়নি। না দেওয়াতে ওনাকে
খুব অদ্ভুত ঘটনা, অস্থায়ী রাষ্ট্রদূত হিসেবে তাড়াহুড়ো করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং ইনি কালকে পৌঁছবেন, শনিবার থেকে দায়িত্ব নেবেন। এবং এই স্ট্যাসি অ্যান্ড জেকবসন ইনি কিন্তু অসম্ভব একজন বিতর্কিত ব্যক্তি, যিনি যিনি বসনিয়াতে অনেক কিছু করেছেন, ইরাকেও করেছেন। তার চেয়ে তো বড় কথা হলো যে আফগানিস্তান থেকে যে হামিদ কারজাই পালিয়ে গেছে, এই ক্ষেত্রে, এই পালানোর ক্ষেত্রেও স্ট্যাসি ভূমিকা পালন করেছেন। দাদা, এই যে আপনি যেটা বললেন যে ইনি একজন বিতর্কিত ব্যক্তি, এবং এই হিসেবেই আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে যে এই যে শেষ মুহূর্তে আর মাত্র 10টা দিন বাকি বাইডেন প্রশাসনের মানে নিজেদের ক্ষমতাচ্যুত হতে, সেখানে দাঁড়িয়ে এই শেষ মুহূর্তে এই মহিলাকে যে বাংলাদেশে তাড়াহুড়ো করে, অস্থায়ীভাবে তাড়াহুড়ো করে পাঠানো হচ্ছে, এটা কি নতুন কোনো একটা প্ল্যান রয়েছে যে কোনোভাবে তাদের যে মানে আপনারা বা আমাদের কলকাতার মিডিয়া বা বারবার সবাই কিন্তু বলছেন যে ইউনুস আসলে হচ্ছে গিয়ে আমেরিকান ডিপ স্টেটের একটা হাতের পুতুল মাত্র, তো সেই পুতুলের যাতে কোনো ক্ষতি না হয় তাকে সেফ করিডোর দেওয়ার জন্যই কি একে আনা হচ্ছে? আপনার কি তাই মনে হয়? প্রথমত দেখুন, ইউনুস কিন্তু মার্কিন ডিপ স্টেটের পুতুল নয়। ইউনুস হলো ডেমোক্রেট পার্টি নিয়ন্ত্রিত ডিপ স্টেটের পুতুল। কাজেই এখন ইউনুস তো এতকাল কি করলো? ভারত বিরোধিতা করলো, হিন্দুদের উপর নির্যাতন চালালো, হিন্দু বিরোধিতা করলো, এবং পক্ষান্তরে সে তো ট্রাম্প বিরোধিতাও করেছে। তো ভারত তো, আপনাকে আমি আপনার দর্শকদের মাধ্যমে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি যে ভারতে এখন অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদী ট্রাম্পের ইনগরেশনে নেমন্তন্ন পাননি ইত্যাদি। নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের ইনগরেশনে আরো 2 সপ্তাহ আগেই নেমন্তন্ন পেয়েছেন এবং নরেন্দ্র মোদী যাচ্ছেন, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ওই ইনগরেশনে তিনি 1 ঘন্টা বৈঠক হবে। এরই মধ্যে আপনি জানেন যে এই গত সপ্তাহে জেক সালিভান ভারত ঘুরে গেছেন 24 ঘন্টার সফরে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং ওনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালের মিটিং হয়েছে। এবং এই জেক সালিভান ফিরে যাওয়ার পরপরই তাড়াহুড়ো করে স্ট্যাসি অ্যান্ড জ্যাকবসনকে পাঠানো হচ্ছে। কারণটা কি? কারণটা হলো যে ইউনুসের মাধ্যমে যে বাইডেন এবং হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ওবামা, জর্জ সোরস এরা বাংলাদেশে তাণ্ডব করেছে। এর তো তাণ্ডবের অনেক আলামত অলরেডি রয়ে গেছে বাংলাদেশে। আর একই সাথে ইউনুস ভারত বিরোধিতা করার কারণে ইউনুসকে পালাতে হলে তো ভারতের আকাশসীমাতেই পালাতে হবে। তো ভারত তো ইউনুসকে তার আকাশসীমা লঙ্ঘন করতে দিবে না, প্লেন নামিয়ে নিয়ে আসবে। এই যে একটা ভয়ঙ্কর জটিল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে জ্যাক সালিভান ফিরে গেলেন আমেরিকাতে, তার কয়েক ঘন্টার মধ্যেই স্ট্যাসিকে পাঠানোর সিদ্ধান্ত হয়ে গেল। তার মানে স্ট্যাসি হলো রেস্কিউ মিশন, ইউনুসকে রেস্কিউ করতে আসছে এখান থেকে, বাংলাদেশ থেকে। এই তিনটে যে দল, তাদের নিজেদের মধ্যেই কোনো তালমিল নেই, এবং এই তালমিল না থাকার ফল হিসেবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে ইউনুস প্রশাসন যে রয়েছে তার থাকার খুব একটা সুবিধা নেই, সুবিধাজনক অবস্থানে ইউনুস সরকার নেই, তাই তাকে যে কোনো ভাবে হোক এখান থেকে উদ্ধার করতে হবে। এটাই তার মানে রেস্কিউ মিশনের একমাত্র আসার কারণ। ছাত্রলীগ নয়, ছাত্র শিবির, ছাত্র দল এবং ইউনুসের কথিত ছাত্র সমন্বয়ক। আর রেস্কিউ মিশনের অন্য কারণ দেখুন, যে ইউনুস 2-3টা বড় মাপের মোটা দাগের ভুল করেছে। ইউনুস সম্প্রতি 13 জন ডিজিএফআই কর্মকর্তা যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা এখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে এবং তারা পলাতক আছেন। তো আপনি বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সংগঠনকে ধ্বংস করে দিচ্ছেন একদিকে, অন্যদিকে জঙ্গিদের উত্থান হচ্ছে। এবং আপনি যেটা বললেন, ছাত্র দল, ছাত্র শিবির এবং ইউনুসের ছাত্র সমন্বয়ক, এদের মধ্যে একটা মুখোমুখি পরিস্থিতি। বাট সবকিছুর ঊর্ধ্বে হলো যে এখন ইউনুসকে তাদের নিয়ে যেতে হবে। ইউনুসকে নিয়ে যেতে হলে এই যে রেস্কিউ মিশন, এটাকে কিভাবে কার্যকর করবে, কার্যকর করার জন্যই স্ট্যাসি অ্যান্ড জ্যাকবসন আসছে। মাত্র দেখুন, স্ট্যাসি অ্যান্ড জ্যাকবসন কিন্তু মাত্র 9 দিন কাজ করার সুযোগ পাবে। আমি আপনি যখন কথা বলছি 20 তারিখ ট্রাম্পের যে ইনগরেশন, সেটা ভারত সময় 1টার মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তারপরে কিন্তু ট্রাম্প অ্যাকশনে যাবে, এবং অ্যাকশনে গেলে একদম প্রথম অ্যাকশন তালিকাতেই আছে ইউনুস।
কাজেই এই পরিস্থিতিতে ইউনুসকে যদি ট্রাম্প ধরে তাহলে স্যাংশন দিলে ইউনুসের সঙ্গে যে ক্লিন্টন পরিবারের ব্যবসা বাণিজ্য আছে, আর্থিক লেনদেন আছে, এগুলোও ধরবে। তো এটা ধরলে ডেমোক্রেটিক পার্টির জন্য একটা ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে, এবং সেই বিপদের কারণ তো এই ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত ডিপ স্টেট। কাজেই সবকিছু মানে ওই যে একটা লেজে গোবরের পরিস্থিতি থেকে এখন ইউনুসকে উদ্ধার করে কোনো রকমে বাংলাদেশ থেকে হাত পা গুটিয়ে নেওয়া, এটাই হলো তাদের একমাত্র মিশন এখন। আপনার যে এক্স হ্যান্ডেল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প রিয়েল তাকে আপনি ট্যাগ করেছেন, এবং ট্যাগ করে বেশ পয়েন্ট ওয়াইজ অন্তত 5 থেকে 6খানা পয়েন্ট আপনি সেখানে লিখেছিলেন, যেখানে মানে পরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরিস্থিতির কথা আপনি উল্লেখ করেছেন। সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর সাজা প্রাপ্তি, তারপর আনসারুল্লাহ বাংলা টিম বা হিজবুত তাহরীর মতো যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে সেগুলোর কার্যকলাপের বিষয় রয়েছে, তার সঙ্গে জিহাদি শক্তির উত্থানের বিষয় রয়েছে, এবং তার সঙ্গে জসিমউদ্দিন রহমানের বিষয়েও আপনি কিন্তু উল্লেখ করেছেন। এই যে পরপর বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের জন্য। দেখুন দিদি, এই ডোনাল্ড ট্রাম্পের এটা 2016 সালের একটা টুইট, যখন বাংলাদেশে ইসলামিক স্টেটের হামলা হলো গুলশানে হলি আর্টিজান বেকারিতে, তখন ওই হলি আর্টিজান বেকারিতে যে হামলাটা হলো, সেই হামলার পর আপনার যে আইসিস ইসলামিক স্টেট সবাইকে হত্যা করেছে। হত্যা করার পর আপনার সেখানে তারা ওই সবাইকে জিজ্ঞেস করতো যে কোরআনের আয়াত, এবং কোরআনে আয়াত যারা বলতে পারেনি তাদেরকে হত্যা করা হয়েছে। এইটা ট্রাম্প টুইট করেছিলেন, এবং সেই ট্রাম্পের টুইটের জবাবে আমি বলেছি যে জসিমউদ্দিন রহমানের মতন একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ইউনুস প্রশাসন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের $50 লক্ষ পুরস্কার ঘোষিত জঙ্গি, যে নাকি অভিজিৎ রায়, মার্কিন নাগরিক অভিজিৎ রায় হত্যার সঙ্গে জড়িত, সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, তাকে সাজা মাফ করে বাংলাদেশে আনার একটা প্রক্রিয়া চালাচ্ছে। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর ছিল বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন, যেটার বিরুদ্ধে ট্রাম্প নিজেই দিওয়ালিতে টুইট করেছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারে আটকে রাখা, এরকম। তো আমি আপনাকে একটা বিষয় নিশ্চয়তা দিতে চাই যে ট্রাম্প এই প্রত্যেকটা বিষয়কে আমলে নেবেন, এবং তিনি খুব কঠোর মনোভাব নিয়ে এবার এই সমস্ত কিছু করবেন, দমন করবেন। আর আমাদের সবার একটা কথা মনে রাখা উচিত যে ইউনুস যখন ভারতের সঙ্গে গোলমাল পাকালেন, তখন ইউনুস কিন্তু একটা বিষয় মনে রাখেননি, সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক পলিসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই অঞ্চলে চীনকে কোণঠাসা করে রাখার একটা পলিসি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারতের কোনো বিকল্প নেই। কাজেই ভারত, নরেন্দ্র মোদী, এই দুজন এই ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় বন্ধু হতে যাচ্ছে, মিত্র। সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে যে ঝামেলা সৃষ্টি করেছেন ইউনুস সরকার, এবং যে জঙ্গিদেরকে ছেড়েছে যারা প্রকাশ্যে ভারতে নানা ধরনের জঙ্গি তৎপরতার উস্কানি দিয়েছে, ভিডিও বার্তা দিয়ে জসিমউদ্দিন রহমানি, তো এই কোনো কিছুকেই আর ট্রাম্প প্রশাসন সহজভাবে নেবে না। কাজেই আমি ওই টুইটটা এটা এই কারণেই করেছি যে পয়েন্টগুলো আপনি দেখেছেন, এটা আসলে ট্রাম্প প্রশাসনের যারা শীর্ষ দায়িত্বে আছেন ওনাদের প্রত্যেকের নলেজও এটা আছে, এবং এই অনুযায়ী ব্যবস্থাগুলো হবে। এজন্য আমি বললাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আগামী সপ্তাহে ছেড়ে দেওয়া হবে, কারণ এটাও একটা ইউনুসের জন্য বোঝা, এখন খুব বড় বোঝা। তো এই বোঝা থেকে নিষ্কৃতি লাভের জন্য ইউনুস আগামী সপ্তাহেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিয়ে দিবে। একজন বাংলাদেশি আইনজীবী জেডাই খান পান্না, তিনি যে রীতিমতো সরকারকে এক হাত নিলেন, তার মানে আস্তে আস্তে সরকারের শিথিল হচ্ছে রাশ নাকি? দেখুন, 89% লোক, শতকরা 89% লোক, তারা কিন্তু কেউ এই ইউনুস বা তার জঙ্গি জিহাদি বাহিনীকে পছন্দ করে না, সমর্থনও দেয় না। আপনি যে শ্রদ্ধেয় আইনজীবী জেরাই খান পান্না সাহেবের কথা বললেন, উনি শুধু একজন আইনজীবী নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং উনি কিন্তু অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী। উনি আইন কানুন সব বোঝেই কথা বলেছেন, এবং আমার কাছে তো যে তথ্য আছে যে আগামী সপ্তাহে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন শুনানি হবে উচ্চ আদালতে, সেখানে জেরাই খান পান্নাও দাঁড়াবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। শুধু উনি না, আরো অনেক মানে মুসলমান আইনজীবী দাঁড়াবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুটা আপনি বলছেন মোটা থেকে ভুল, আমি বলবো মোটা থেকে ভুল না,
এটাকে এর চাইতে বড় কিছু হলে সেটা, কারণ ইউনূস এবং তার জঙ্গি জিহাদি জবাই বাহিনী তারা ভেবেছিল বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের যে যুগ যুগ ধরে যে নির্যাতন চলছে 47 সাল থেকেই, সেই ধারাবাহিকতায় এখনো বোধ এটা করা যাবে। কিন্তু এখন তো বিশ্বব্যাপী হিন্দু শক্তি জেগে উঠেছে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হলো সনাতন ধর্ম এই মুহূর্তে। আর তার চাইতে বড় কথা হলো যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে এই আসন্ন যে প্রশাসন, সেখানে অনেক অন্তপক্ষে 11 জন ভারতীয় বংশোদ্ভূত আছেন যারা ট্রাম্পের মন্ত্রী হচ্ছেন, কমপক্ষে 9 থেকে 11। কাজেই এখন ভারত এবং সনাতন ধর্ম এটা অসম্ভব শক্তিশালী একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং হিন্দুদের উপর যে নির্যাতন বাংলাদেশে হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না। শত শত হিন্দুকে হত্যা করা হয়েছে, শত শত হিন্দু মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে, এবং সর্বশেষ যে একটা এভিডেন্স বা আলামত সেটা হলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। চিন্ময় কৃষ্ণ প্রভু এখন হয়ে গেছেন যে হিন্দু নির্যাতনের একটি জ্বলন্ত কি বলবো প্রমাণ বা একটা প্রমাণ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইউরোসের জন্য এখন সংশোধন তো তার আর হবে না। এখন হলো তার যে তাকে সরার জন্য, বাঁচার জন্য, তার উপর যে আসন্ন শাস্তি সেটার ওজন কমানোর জন্য সে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়বে এবং আরো কিছু কাজ হয়তো করবে সে আগামী কয়েকদিনে। কিন্তু সবশেষে হলো কি যে এখন তো আসলে ইউনূসের পাপের ভার বোঝা এত ভারী হয়ে গেছে এবং তার যে কর্মা আপনারা যাকে বলেন সেটা তার জন্য নির্ধারিত হয়ে গেছে। এখন তাকে শাস্তি পেতেই হবে। আর ব্যক্তিটি ডোনাল্ড ট্রাম্প, কাজে এখানে আমার মনে হয় না যে ইউনূসের এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, বাংলায় আমরা বলি না ছেড়ে দে মা কেঁদে বাঁচি, অবস্থাটা এরকম। একটা বিষয়ে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে শোয়েবদা, যে আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি তার নিজের সময়সীমা শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন এবং তিনি খলিস্তান তোষণকারী, জিহাদি তোষণকারী এবং সর্বোপরি ভারত বিদ্বেষ দেখিয়েছেন সাংঘাতিকভাবে 2024 সালে। এবং তিনি ভারতকে মানে এই কাণ্ডর জন্য কিন্তু দিল্লি এবং অটোয়ার যে মানে একটা মানে সমঝোতা সূত্র বা একটা বন্ধুত্বের যে বাঁধন ছিল সেটা প্রায় শেষের পথে চলে গেছিল এবং এরপরে নিজের দেশে নিজের দলকে পর্যন্ত তিনি ডুবিয়েছেন এবং অবশেষে বাধ্য হয়েছেন ইস্তফা দিতে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিষয়টা ঘটে গেল যে ভারতের সঙ্গে এই রকম টানাপোড়েনে থেকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের আজকে প্রধানমন্ত্রীর কি অবস্থা, তিনি বাধ্য হয়েছেন নিজের সময়সীমার আগে ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে এবং সেখানে নতুন করে যার নামটা উঠে আসে তিনি একজন ভারতীয় বংশোদ্ভূতা মহিলা। এইটা দেখেও কি মানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার তিনি কোন রকম শিক্ষা নিলেন না? তার কারণ হচ্ছে তিনি দেখা যাচ্ছে যে বাংলাদেশে আরো উস্কানি দিচ্ছেন। তিনি পরিষ্কার করে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে বলছেন যুদ্ধের জন্য তৈরি থাকুন এবং একই সঙ্গে সেনাবাহিনী মহড়া দিচ্ছে, সেই দৃশ্য দেখে সেনাবাহিনীর প্রতি আস্থা এবং ভরসা তার আরো বেড়ে গিয়েছে বলে তিনি বলছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী যাতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রশিক্ষণ পান তার উপরে জোর দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রদর্শন, যে যুদ্ধের মহড়া, আমরা যুদ্ধের মহড়া ভারতের সঙ্গে অন্য কোনো দেশের যৌথ মহড়া আমরা অনেক সময় দেখেছি বা শুনেছি এবং তার কি অ্যাম্বিয়েন্স হয় সেটা আমাদের জানা আছে, কারণ আমাদের দেশ প্রচুর যুদ্ধ লড়েছে এবং যুদ্ধ কিভাবে লড়তে হয় সেটাও আমরা জানি। সেখানে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যুদ্ধের মহড়া হিসেবে যা জানতে পারছি যে সর্ষে খেতে ট্যাঙ্ক চালিয়ে যুদ্ধের মহড়া হচ্ছে, তাই দেখে আপ্লুত বাংলাদেশের প্রশাসন। কি বলবেন? এই প্রশ্নের তিনটা ভাগে উত্তর দিতে হবে। প্রথমত, বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতি বছর 2টো মহড়া হয়, শীতকালীন মহড়া, গ্রীষ্মকালীন মহড়া। এটা যুদ্ধের মহড়া নয়। কিন্তু ইউনূস কদিন আগেই বাংলাদেশের একটি পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছে যে তাকে যে দায়িত্বে বসানো হয়েছে সেই দায়িত্বের বিন্দু মাত্র অভিজ্ঞতা তার নেই। যেই ব্যক্তির ওই দায়িত্ব সম্পর্কে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই সে একটি সশস্ত্র বাহিনীর নিয়মিত মহড়া, গ্রীষ্মকালীন কিংবা শীতকালীন, সেটাকে সে যুদ্ধের মহড়া বলছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে। মানে ইউনূস তার অপকর্মের সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বা সেনাবাহিনীকেও যুক্ত করতে চাচ্ছে, যদিও বাংলাদেশের সেনাবাহিনী ইউনূসের এ সমস্ত অপকর্মের সঙ্গে কোনোভাবেই শরিক নয়। এবং আপনাকে আমি এটা
একদম অন ডকুমেন্ট বলতে পারি যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কিন্তু সবসময় বলছেন যে ইউনূসকে উনি ক্ষমতায় বসিয়েছেন, সমর্থন দিয়েছেন একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য, এবং ইউনূসকে উনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে বসাননি। আর যেটা বললাম যে একটি নিয়মিত শীতকালীন মহড়া, সেটাকে বলা হচ্ছে যুদ্ধের মহড়া। বাংলাদেশ কোনো যুদ্ধের মহড়া করে না। প্রত্যেক দেশের প্রত্যেকটি সেনাবাহিনী, সেটা যত ছোট সেনাবাহিনী হোক, তাদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন মহড়া থাকে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য মহড়া দিচ্ছে, এটা কোনোভাবেই ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আছেন ওনারা জানেন পৃথিবীর কোন সেনাবাহিনীর কি শক্তি, এটা ওনারা জানেন। 3 নম্বর প্রশ্ন যেটা আপনি বললেন, জাস্টিন ট্রুডোর পরিণতি। দেখুন, ভারত একটি বিশ্ব শক্তি, ভারত একটি বিশ্ব শক্তি। সেই বিশ্ব শক্তির সঙ্গে লড়াই করার চেষ্টা করে ট্রুডো টিকতে পারলো না। আমি তো বলবো ট্রুডো পালিয়ে গেল, মানে ক্ষমতা ছেড়ে দিল, মানে পালিয়ে গেল। সেখানে বাংলার যে প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তো ট্রুডো যেখানে পারলো না, পালিয়ে গেল, সেখানে ইউনূসের মতন একটা ভেড়া, যার কোনো অভিজ্ঞতা নেই দেশ চালানোর, সে নিজে স্বীকার করেছে, এবং যার কোনো নীতি নেই, সে দুর্নীতিবাদ, দুর্বৃত্ত, মিথ্যেবাদী, প্রতারক, লম্পট। তো সে ভারতের সাথে ঝামেলা করতে চায়। সে জানে না ভারত আসলে কি করতে পারে। ইউনূসকে সাহায্য করার জন্য ভারতের যুদ্ধ করার প্রয়োজন নেই। ইউনূসকে সাহায্য করার জন্য ভারতের অনেকগুলো পথ পদ্ধতি আছে, তার মধ্যে একটি হলো কূটনৈতিক পথ, এবং সেই কূটনৈতিক পথের নমুনা তো ভারত দেখিয়ে দিল। জেক সুলিভান তার মেয়াদ শেষের মাত্র 12 দিন আগে ভারত ঘুরে গেলেন 24 ঘন্টার জন্য, খুব গুরুত্বপূর্ণ। আর বললাম আমি যেটা আপনাকে, যে নরেন্দ্র মোদীকে ট্রাম্পের যে ইনগ্রেশনে নেমন্তন্ন দেওয়া হয়েছে, অথচ ইউনূস তো ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনের পর। ট্রাম্প তো সেই অভিনন্দনের জবাবই দেননি, একটা লিখিত জবাব দেন। একজন সাধারণ মানুষও যদি একজন নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানায়, তাকেও ওই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়। এই জবাবটুকু ইউনূসকে দেওয়া হয়নি। এবং ইউনূস তো নভেম্বরের 6 তারিখ থেকে ক্রমাগত চেষ্টা করেছেন কোনোভাবে ট্রাম্পের সঙ্গে একটা আপোষ রফায় আসা যায় কিনা। আপনার দর্শকদের জন্য এবং আপনার জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি, যে 2016 সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান একটি প্রতিনিধি দল যখন তার সঙ্গে দেখা করতে যান শুভেচ্ছা জানাতে, তখন উনি বলেন, এই ঢাকা শহরের ওই ক্ষুদ্র ঋণের লোকটা কোথায়, সে তো আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছেন। এটাই হলো ট্রাম্পের ইউনূস সম্পর্কে ধারণা। এবং এই গত 4 বছর যে ইউনূস চেষ্টা করেছেন ডেমোক্রেটিক পার্টিতে মিলে ট্রাম্পকে জেলে পাঠানোর, তাকে নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়ার, এই সব কিছু ট্রাম্পের নজরে আছে, নলেজে আছে। আর পাশাপাশি মনে রাখতে হবে যে ট্রাম্পের সেরা বন্ধু হলেন নরেন্দ্র মোদী। ভারত ট্রাম্প প্রশাসনের অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় মিত্র। সেখানে আসলে ভারতের সাথে যুদ্ধ করে বা লড়াই করে বা যুদ্ধ করার যোগ্যতা নেই। বিরোধিতা করে ইউনূসের মতো একটা ভেড়া, আসলে ঠিক ভেড়া বললেও ভুল হবে, আরো অনেক ছোট কিছু ইঁদুর সেটা টিকে থাকবে, এটা কল্পনা করাটাও আসলে ভুল। এটা একেবারেই ভুল ধারণা। এবং আমার মনে হয় যে ট্রুডোর এই পদত্যাগের পরেই ইউনূসের রক্তচাপ আরো বেড়ে গেছে। সে হয়তো বাইডেনকে বলেছে বাঁচাও, সেই জন্য তাকে বাঁচানোর জন্যই এই স্ট্যাসিকে পাঠানো হচ্ছে রেস্কিউ মিশনে। দাদা, একটা শেষ প্রশ্ন করব আপনাকে, যে যেখানে দেখা যাচ্ছে যে ভারতের কাছ থেকে প্রয়োজন মতো বেশ কিছু জিনিস, তেল থেকে শুরু করে আনাজপাতি প্রয়োজন মতো কিন্তু বাংলাদেশ কিনছে, সেখানে কিন্তু কোনো মানে ভারতও কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট উদার মনের পরিচয় দিচ্ছে, তাদেরকে সেই জিনিস পাঠানোও হচ্ছে। কিন্তু তারই সঙ্গে দেখা যাচ্ছে যে তুরস্ক থেকে আরো ড্রোনের পরে আরো ট্যাঙ্ক কেনার জন্য বাংলাদেশ সেই পথেই এগোচ্ছে। সেই ট্যাঙ্ক নাকি মোতায়েন করা হবে ভারত এবং মায়ানমার সীমান্তে। যার থেকে আমি জিনিস কিনছি, যার কাছ থেকে আমি বেঁচে থাকার জন্য রসদ নিচ্ছি, তার বিরুদ্ধে ট্যাঙ্ক মোতায়েন করছি, এ কেমন দ্বিচারিতা? এটা তো বাংলাদেশ কিনছে না, এটা ইউনূস কিনছে। কারণ ইউনূসের যে প্রভু, এটা মার্কিন ডেমোক্রেটিক পার্টি, ডিপ স্টেট এবং পাকিস্তানি আইএসআই। তো ইউনূস এসব করছে পাকিস্তানের আইএসআই এর পরামর্শে। কারণ পাকিস্তানি আইএসআই বা পাকিস্তান তো ভারত বিরোধিতা করে এখন
ভিখিরি হয়ে গেছে, এমন ভিখিরি যাদের ভিক্ষে করার ওই বাটিটাও নেই। তো বাংলাদেশকেও পাকিস্তান ঠিক পাকিস্তানের মতনই একটি ভিখিরি রাষ্ট্র বানানো চায় ইউনুসের মাধ্যমে, এবং সেই ভিখিরি রাষ্ট্র বানিয়ে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি পরিণত করে ৭১-এ পাকিস্তান যে আমাদের এই দেশ থেকে এই অসম্ভব অসম্মানিত হয়ে পালিয়ে গিয়েছিল, সেই অসম্মানের বদলা নিতে চায় পাকিস্তান ইউনুসের মাধ্যমে। কারণ ইউনুস নিজেই তো আর মুক্তিযুদ্ধ করেনি, ইউনুস মুক্তিযোদ্ধা নয়, তো একজন যে মুক্তিযোদ্ধা নয় তাকে দিয়ে পাকিস্তান আসলে এই বাঙালি জাতির উপর একটা কথা দিদি মনে রাখবেন, পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে মুসলমান মনে করে না। ওরা বলে বাঙালিরা কিন্তু পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি তো ঢাকায় এসে বাংলাদেশের সম্বন্ধে বলে গেছেন বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া ভাই। সে জায়গায় আমি আসছি, কার কাছে বলেছেন? ইউনুসের কাছে। মানে ওনাদের পাকিস্তানের অনুগত দালালদের সামনে বসে বলে গেছে বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই। আপনি ৩০ লাখ লোক আমার দেশে মেরেছেন, ৩-৪ লাখ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তো আমরা বাংলাদেশ কখনো বাঙালি কখনো পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই অতীতেও ছিলাম না, এখনো না। পাকিস্তান আমাদের একমাত্র শত্রু, পাকিস্তানের আমাদের চিরস্থায়ী শত্রু, এবং এটাই বাস্তবতা। আর পাকিস্তানেরা তো আমাদেরকে মুসলমানই মনে করে না। যখন ৭১-এ আমাদের স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন তো পশ্চিম পাকিস্তান বলছিল এটা হিন্দু মুসলমানের লড়াই, মানে ওদের দৃষ্টিতে আমরা সবাই হিন্দু, বাঙালিরা সনাতন, কারণ আমাদের কালচার আমাদের সবকিছুই তো একরকম। সেজন্য পাকিস্তানিদের মতো তো আমাদের সংস্কৃতি বা জীবনাচার নয়। তো পাকিস্তানিরা ওই যে হারিয়ে যাওয়া ভাই, ওটা হলো ইউনুস। বাংলাদেশে ৭ লাখ আটকে পড়া পাকিস্তানি, ওরা ওদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশে জঙ্গি জিহাদি জবাই বাহিনী যারা আছে ওরা পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই। এবং আমাদের দেশ যখন এই রাবণের কবল থেকে মুক্তি পাবে, আমি তো বলেছি অনেকগুলো টিভি চ্যানেলে যে 18 কোটি বাঙালি আমরা চাঁদা তুলে জাহাজ ভাড়া করে এই পাকিস্তানের যে পাপের সন্তান যারা তাদের হারিয়ে যাওয়া ভাই, ওদেরকে জাহাজে করে পাকিস্তান পাঠিয়ে দেব। এদের মাটি এই দেশ না।